আমি যতটুক আমার বড় ননদকে কালকে জিজ্ঞেস করছিলাম ততটুকুর উত্তর দিতে আসছে, কিন্তু সত্যিটা নিয়ে না, মিথ্যাটা নিয়ে উত্তর দেওয়ার জন্য আসছে। আর আমি হলো আজকে আমার বড় জালকেও আমি কিছু প্রশ্ন করব, কারণ আমার না তাদের সাথে আর সামনাসামনি কথা বলার ইচ্ছা নাই তেমন। তবে আজকে আমি বিশেষ করে হলো আমার শাশুড়িকে নিয়েই কথা বলবো, যেহেতু আমি এখনও পর্যন্ত আমার শাশুড়িকে নিয়ে কোনো কথাই বলি নাই। তো যাই হোক, আমি আমার শাশুড়িকে নিয়েও কিছু কথা বলবো, আমার শাশুড়ির সাথে আমার কেমন সম্পর্ক ছিল সেটা নিয়েও কথা বলবো। তো ছোট্ট একটুখানি মানে অল্প কিছু সময় আমার বড় ননদকে নিয়ে আমি কথা বলি। আমার বড় ননদ একটা মিথ্যা কথা বলতে এসে এমন একটা সত্যি সামনে আনছে যে সত্যিটা আমিও বলতে পারবো না, ঠিক আছে? যেই সত্যিটা এখন আমিও চাইলে বলতে পারবো না। তো যাই হোক, আমার বড় ননদ মাঝে মাঝে মানে একটা কথাই লিখি, মানে 2002 সাল কিন্তু 2002 সালেই হয়, 2004 সালের সাথে কিন্তু 2002 সাল আর যোগ দেওয়া করা যাবে না, অ্যাড করা যাবে না। এখানে আরও 2 সাল কিন্তু এটার ভিতরে ঢুকছে। আপনারা বুঝতে পারছেন তো? তো এই আগের পিসের কথাগুলো দিয়া সে ঘুরায়, কিন্তু আগের পিসের কোনো কথাটাই তার কখনো সঠিক হয় না। সে একটা সত্যি যদি কেউ বইরা ফেলায়, ওই সত্যিটার কীভাবে মিথ্যা বানানো যাবে সেই চিন্তা করে, বাট নিজের ছাপাইটা গাওয়ার জন্য নিজে অনেক আগ্রহ থাকে। যাই হোক, সে গাক, সমস্যা নেই, সে বড় মানুষ, সে ভুল করলেও আমাদের ধরার নাই। আবারও সে হাদিস সম্পর্কে খুব ভালো জানে। হাদিস সম্পর্কে যারা বেশি ভালো জানে তারা গুনাহ করে ওই গুনাহ কাটার দোয়া জানে। আমি কিন্তু এত ভালো জানি না, তো গুনাহ করে গুনাহ কাটার মতন তো দোয়া জানি না, এই জন্য হইলো আর ওনার সম্পর্কে আমি বেশি কথা বলবো না। তবে যেটা আমার এবারের যে ভিন্নর কথাটা উঠছিল সেই কথাটা নিয়ে উনি একটু কথা বলছে, তো সেই কথাটা আমি বলি। আমার স্বামী বিদেশ যাওয়ার প্রায় 8 থেকে 9 দিন পর হবে, 8-9 দিন এরকম হবে। 8 থেকে 9 দিন পরে, হ্যাঁ এমনই হবে, 7-8 দিন পরেই হবে। হঠাৎ করে আমার নানি শাশুড়ি অসুস্থ হয়ে যায়। আমার নানি শাশুড়ি অসুস্থ হয়ে যায়, ফোন আসে। তো আমি কোথায় যেন গেছিলাম না, ও আমি হইলো কি একটা কারণে যেন আমাদের বাড়িতে আসবো। তো আমাদের বাড়িতে আসবো না, বাড়িতে যাব হইলো আমার বড় ভাই চলে গেছে, মানে আমার বড় ভাই চলে গেছে, এই জন্য আমি বাড়িতে যাব। তো মা আমি রেডি, আমরা রেডি হইতেছি, মা জানে আজান পড়তেছিল, একটু পরে কথা। তো আমরা হইলো আমি আমার ছেলে মেয়েকে নিয়ে রেডি হইতেছি, আমি তখন 12টার মতন বাজে। আমি যাবো আবার বিকালবেলা, মানে আমার ভাইরে বিদায় দিয়ে আইসা পড়বো, আমার ভাই 2টার ভিতরে বের হয়ে যাবে, আমরা আবার আইসা পড়বো। তো এই মুহূর্তে মা বলতেছে যে না, বড় মামা মানে আমার শাশুড়ির বড় ভাই হইলো ফোন দিছে আমার ফোনে। ফোন দেওয়ার পর বললো তোমার শাশুড়িকে দাও, দিলাম। তারপরে বললো যে আম্মা অসুস্থ হয়ে গেছে, অনেক খারাপ অবস্থা, প্যারালাইজ হয়ে গেছে, যদি সম্ভব হয় আইসা দেখা যাও। তো আমার শাশুড়ি যেহেতু ওই সময় 12টা বাজে গেছে, তো আমার শাশুড়ি আমাকে হইলো বললো যে এমন এমন তোমার নানির, আমার শাশুড়ি কান্না করতে করতে আমার রুমে আসছে, ওই রুমের থেকে, এমন এমন তোমার নানির প্যারালাইজ হয়ে গেছে। তো আমি কইলাম কি যে আচ্ছা তাহলে ঠিক আছে, আমি কী করবো আমি বুঝতে পারতেছিলাম না। পরে আমি কই কি তাহলে আমি যাই না, আপনি কি এখন যাইবেন? পরে না, তুমি যাই আসো, এখন যাই কি আমি কোন রাইতে যাই নামো, তুমি আসো, তুমি তো আজকে আইসা পারবে, তুমি আসো তারপর আমি যাবো। তো এই বইলা সে ঘরে গেল, ঘরে থেকে 5,000 টাকা নিয়ে আসলো, বললো যে তোমার বড়া ফাইলো দিছে। আমি বললাম যে বড়া পাই এখন কিসের জন্য 5,000 টাকা দিচ্ছে, কারণ আমরা বড়াপার থেকে প্রায় 50,000 টাকার মতন চাইছিলাম, যেহেতু আপনাদের ভাইয়া যাওয়ার সময় আমাদের একটু কেনাকাটা করা লাগবে, তারপরে একটা অনুষ্ঠান করলাম, ওই অনুষ্ঠানের পরে আমাকে 50-60 হাজার টাকা খরচ হয়ে গেছে। আবু তালহার আকিতা করলাম, দুইটা না 3টা খাসি কিনলাম, হ্যাঁ, তো 50-60 হাজারের উপরেই খরচ হয়েছে। আমার নানি শাশুড়িরা সবাই আসছিল, ওই যে আমার মামা শ্বশুরেরা, তো তার থেকে টাকা চাইছিলাম, সে আর টাকা দেয়নি। সে যেদিন যাইবে 2 দিন আগে ফোন দিছে, ফোন দেওয়ার পর সে বলতেছে আমি 5,000 টাকা দিব না, তার ভাইরা বলতেছে 5,000 টাকা দিব না। তারপরে সে আর ফোন দেয় নাই, আর মানে টাকা সে 5,000 টাকা দিয়ে কী করবে? 50-60 হাজার টাকার তো ব্যাপার স্যাপার, তার 5,000 টাকা দেওয়া হয় না, বলেন হয়? তো আমার শাশুড়ি আমার আইনা 5,000 টাকা দিল হাতে, 5,000 টাকা দিয়ে বললো তোমার আফাই দিছে। পরে আমি আমার শাশুড়িরে ওইখান থেকে 3,000 টাকা দিলাম, মানে সে তার মায়েরে দেখতে যাবো, 3,000 টাকা দিলাম। পরে কইল যে না তুমি রাখো। আমি বললাম যে না, আপনি যান, আমার থাকতে এখন যদি টাকা থাকতো তাহলে আপনার আমি যাওয়ার সময় নানিরে দেখতে যাইবেন, রুগী দেখতে যাইবেন, তখন তো টাকা লাগে। তো ওনারা আমি 3,000 টাকা দিয়ে দিলাম, আমার শাশুড়িরে আমি ব্যাগ 3,000 টাকা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমার শাশুড়ি, আমি বললাম যে না আমার কিস্তি মিস্তি সব দেওয়া হয়ে গেছে, আর কিস্তি তো নতুন উড়াইছি, তো আমার টাকা লাগবে না, তাহলে আমার 2,000 টাকা রাখেন, 2,000 টাকা আমি রাখি। যদি আমি 2,000 টাকা না রাখি, পুরো টাকাটা যদি ব্যাগ দিই, তাহলে হয়তো বা আমার শাশুড়ি আমার ননদের থন কইব টাকা রাখে নাই, বা মন খারাপ হইতে পারে। এই জন্য হইলো আমি ওনারে মানে করি,
পুরা মানে 3,000 টাকা দিয়ে দেই। তারপরে ওনরা হইলো পরের দিন যায়। আমি কিন্তু গাড়ি ভাঁজ করে দিই। ঢাকায় কল করে আমার ছোটো মামার শ্বশুরের জন্য আমি ফোন এই মানে নাম্বার নেই পিকনায় যাওয়ার জন্য, যে কোন গাড়িতে যাওয়া যায় পিকনা, ঢাকা মেডিকেলের সামনে থেকে ওইখানের গাড়ি যায়, ওইখানে আমি কল করে তাদেরকে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিই। তো এরকম কয়েকদিন যায়। সেই মানে আমার শাশুড়ি গেছে হইলো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে। হ্যাঁ, ডিসেম্বরে আমার শাশুড়ি গেছে। ডিসেম্বরের আপনার ভাই না কিন্তু 15 তারিখে না 16 তারিখে গেল, এর 6-7 দিন পরে গেছে। তো সেই ডিসেম্বরের থেকে এই মাসটা মানে ডিসেম্বর মাসটা পুরা যাবে, তারপরে জানুয়ারিতে হলো ভর্তির মানে ফর্ম আনানো লাগবে না, জানুয়ারিতে ভর্তির ফর্ম আনানো লাগবে। এই জিনিসটা আপনারা বুঝেন যে সে কিভাবে এত বড় ভুল জিনিসটা করে। আমার সেই ভিডিওগুলো দেখবেন যখন আমার শাশুড়ি ছিল জামালপুরে ছিল, সেই ডিসেম্বরে হইলো আমি মানে হ্যাঁ ডিসেম্বরে, তারপরে ডিসেম্বরে তো সেই ডিসেম্বরে হইলো আমার শাশুড়ি বেড়াইতে যায়। ডিসেম্বরের 25-26 তারিখে আমার মেয়ের হইলো, আমি যেই নতুন করে স্কুলে পড়াইতাম সেই নতুন করে স্কুলে ফাইনাল পরীক্ষা দেয়। পরীক্ষা দেওয়ার পরে হইলো জানুয়ারিতে বন্ধের ভিতরে আমরা ফর্ম কিনি। জানুয়ারির মানে ডিসেম্বরের লাস্টের দিক দেয়, মানে 5-6 দিন ছিল এরকমের সময় আমরা ফর্ম করি। জানুয়ারিতে ওদের হইলো ভর্তি পরীক্ষাগুলো চলে। হ্যাঁ, তো সে বলতেছে, আমার শাশুড়ি বলছে যে মানে ভর্তি টর্তি করানো হয়ে গেছে, এখন মানে টাকা লাগবে না, এই জন্য আমাকে 5,000 টাকা দিচ্ছে। সে কিন্তু তার ভাই থেকেও বলছে যে টাকা দিচ্ছে। দেখ আমার কথা হইলো তার থেকে আমি টাকা নিছি। টাকা এমন না যে আমাদের এই প্রথম দিচ্ছে, এমন সময় ছিল সে আমাদের ঈদের সময় মানে কাপড় চোপড় কিনা দিতে পারে নাই, সে বাড়িতে ছিল, আমাদের টাকা পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, যে কোন বছর, এর আগের বছরই নাকি না সবাই টাকা দিছে যে বাচ্চাদের মার্কেট করার জন্য দিছে। তার স্বামীর তো আমি ধার আনছি, টাকা পয়সা কোনো ব্যাপার স্যাপার না, এটা থাক। তো সে বলল যে তার মার সাথে ঝগড়া হয়েছে, তার বাপের আমি খারাপ আচরণ করছি, তার ফুপু বলছে, তার চাচি বলছে। এই কথাটা কেন সে মিথ্যা কথা বললো বলেন তো? তার মার সাথে এমন ঝগড়া হয়েছে, তার বাপের চেহারা তার মা দেখবো না। তার মা বাড়িতে আসছে, তার মা আলাদা রান্না করে, মানে আলাদা এক টেবিলে যদি আমি ভাত বাইরে দিচ্ছি, তারা দুইজন মানে 2 ফিরা ভাত খাইছে। বাট আমার শাশুড়ি আমার শ্বশুরকে যেখানে দেখছে সেখানে দাঁড়ায় নাই। এত ঝগড়া হয়েছে দুজনের সাথে। আমি আর মানে অত বেশি গভীরেও যাচ্ছি না, এত ঝগড়া হয়েছে দুজনের সাথে। সেই সময় আমার শাশুড়ি আর শ্বশুর হইলে টেবিলে ভাত খাইতেছে, আমি হলো রসুন বাঁচতেছি, আমার শাশুড়ি আর শ্বশুরের টেবিলে ভাত খাইতেছে, আমি ভাত দিয়ে আসছি, আমার শাশুড়ি খাইতে বসে, আমার শ্বশুর এসে এখানে বসার পর আমার শাশুড়ি তাড়াতাড়ি খাইয়া মানে চুপ করে 4টা ধাক্কা দিয়ে উঠে গেছে, মানে তার সামনাসামনি পড়ে গেছে, এজন্য সে উঠে গেছে। ঠিক আছে, সে উঠে গেছে। এই উঠোনটা কেন উঠলো এজন্য আমার শ্বশুরের হেব্বি খারাপ লাগছে। খারাপ লাগার পরে আমার শ্বশুর যাইয়া ঘরে থেকে চাইলের ড্রাম, তারপরে চুলা, মানে আমাদের রান্না করতেন চাইলের ড্রাম চুলা সব কিছু নিয়ে তার ঘরের ভিতরে, যেই ঘরে তারা থাকে সেই ঘরের ভিতরে ঢুকাইয়া ধাম করে দরজা আটকে দিতেছে। মানে আর কিছু করবো না, মানে ওই আমাদের সাথে রান্না করে খাইবো না, আমি আমার শাশুড়ি নিয়ে থাকবো, আমার সাথে আর রান্না বান্না করে খাইবো না। তো আমার শাশুড়ি জামালপুর থাকতে আমাকে কিন্তু অনেক মানে করতো যে ওনার জন্য ভাত রান্না করবা না, উনি কোন সময় না হে তুমি দরজা খোলা রাখা ঘুমাইবা না, তুমি দরজা আটকে ঘুমাই থাকবো, আমাকে অনেক বলতো। তো আমার শাশুড়ির ভিতরে জর্গা, আমার তো সেই জায়গায় তার লগে আমার খারাপ ব্যবহার করার তো কোনো দরকার নেই।